ওকে, সো আজকে আমরা মূলত কেমিস্ট্রি চ্যাপ্টার 6-এর মেবি লাস্ট ক্লাস। ঠিক আছে, আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার 6, ঠিক আছে, মেবি লাস্ট ক্লাস বা আরেকটা ক্লাস লাগতে পারে। আপাতত আমরা লেকচার লেটস সে 4। ওকে, আচ্ছা, সো আমরা গত ক্লাসে আগেরটুকু পর্যন্ত দেখছিলাম। এখন আমরা দেখব হচ্ছে রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক সমীকরণ। এটাও আমরা ইজি বলতে গেলে, ঠিক আছে। আমরা আগে করে এসেছি, ক্লাস 7 থেকেই করে এসেছি, এটা তো ভালোভাবে করছি, 9-এ করেছি। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? যদি কোনো পরিবর্তনের ফলে কোনো পদার্থ তার নিজের ধর্ম এবং বৈশিষ্ট্য হারিয়ে নতুন ধর্ম লাভ করে, সেই পরিবর্তনকে আমরা রাসায়নিক পরিবর্তন বলি। এখানে দেখো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ অনেক। এবং যে প্রক্রিয়া এটা ঘটে তাকে আমরা রাসায়নিক প্রক্রিয়া বলি বা রাসায়নিক বিক্রিয়া বলি। সরি, দাগটা অন্যরকম হতেছে, খেয়াল করো। যদি কোনো প্রক্রিয়ার ফলে কোনো পদার্থ তার নিজের ধর্ম এবং বৈশিষ্ট্য হারিয়ে নতুন ধর্ম লাভ করে, সেই পরিবর্তনকে আমরা রাসায়নিক পরিবর্তন বলি। এবং যেই প্রক্রিয়ায় রাসায়নিক পরিবর্তন ঘটে সেই প্রক্রিয়াকে আমরা রাসায়নিক বিক্রিয়া বলি। ঠিক আছে। আর আরেকটা কথা আছে, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় সংক্ষেপে উপস্থাপন করার জন্য যে সমীকরণ ব্যবহার করা হয় সেই সমীকরণকে আমরা রাসায়নিক সমীকরণ বলি। তিনটা এখানে গুরুত্বপূর্ণ ওয়ান ওয়ার্ড কোশ্চেন আছে। ওয়ান ওয়ার্ড বলতে ওয়ান লাইন কোশ্চেন কাইন্ড অফ, মানে নাম্বারের জন্য। ঠিক আছে, তিনটা জিনিস, একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক সমীকরণ। সেটা যদি আমরা একটু সংক্ষেপে বুঝতে চাই, যদিও বোঝার কিছু নাই, এখানে বলে দিছে, যদি কোনো পরিবর্তনের ফলে কোনো পদার্থ, লেটসে আমরা যে এখানে আমরা NaCl ধরি, ঠিক আছে না, লাইক সোডিয়াম থাকে একটা। আচ্ছা, কালারটা এখানে ফুটে ওঠে না আর কি, ঠিক আছে। আমি যদি একটা পেজ নিই, লেটসে আমরা হচ্ছে সোডিয়াম এবং আরেকটা হচ্ছে ক্লোরিন। ঠিক আছে, এই ক্লোরিন কিন্তু একটা কাইন্ড অফ গ্যাস, হ্যালোজেন গ্যাস আমরা দেখেছিলাম, ঠিক আছে না, হ্যালোজেন গ্যাস। এবং এই যে সোডিয়াম, এটা কিন্তু একটা মেটাল, তাই না? মেটাল মানে ধাতু। আচ্ছা, ধাতু। তো এই সোডিয়াম এবং ক্লোরিন একটা মেটাল ছিল, একটা ধাতু ছিল এবং একটা গ্যাস। এই দুইটা যখন NaCl হয়ে যায় তখন এটা কিন্তু অন্য একটা পদার্থ চলে আসে, তখন খাবার লবণ যেটা আমরা খেতে পারি কাইন্ড অফ হয়ে যায়, তাই না? বুঝতে পারছো? তো দেখো, এটার ধর্ম একরকম ছিল, এটার ধর্ম একরকম ছিল, দুইটা যখন যুক্ত হয়ে এটা তৈরি হলো তখন এটার ধর্ম পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। তখন কিন্তু এটা পরিবর্তন হয়ে গেছে, গ্যাস তখন আর গ্যাস নেই। তো এই যে এই ধরনের একটা পরিবর্তন হলো, এই পরিবর্তনের নামই হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, এবং এই পরিবর্তন যেই প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে সেটাকেই আমরা বলবো কি, রাসায়নিক বিক্রিয়া, রিয়াকশন। এবং এই রাসায়নিক বিক্রিয়াকে যখন আমরা কি করব, সমীকরণের মাধ্যমে দেখাবো, সেটাকে আমরা রাসায়নিক সমীকরণ বলব। ঠিক আছে, রাসায়নিক ইকুয়েশন কাইন্ড অফ আমরা বলতে পারি। আচ্ছা, রাসায়নিক সমীকরণ, বুঝতে পেরেছি। আচ্ছা, সো এটা কিন্তু একটু বোঝার ছিল, কিন্তু আমরা পড়লেই বুঝতে পারতেছি। তা ধর্ম এবং বৈশিষ্ট্য হারিয়ে নতুন ধর্ম লাভ করে সেই পরিবর্তনকে আমরা রাসায়নিক পরিবর্তন বলি। বুঝতে পারছি, আমরা কিন্তু দেখাই গেছি। সেম ক্ষেত্রে আমরা সবগুলো ক্ষেত্রে আমরা বলতে পারি, দুটাই কিন্তু দেখা গেছে কম বেশি নিজেদের যেই আসল যেই পদার্থের যেই গঠন থাকে, যেই কার্যক্রম থাকে, সেগুলো কিন্তু চেঞ্জ হয়েছে, তাই না? যে কোনো আমরা মৌলের মধ্যে, আমরা যৌগের মধ্যে দেখতে পারি। ঠিক আছে, আচ্ছা। সো রাসায়নিক সমীকরণে প্রকাশ করার জন্য প্রতীক, সংকেত এবং নানা রকম চিহ্ন ব্যবহার করা হয়। যে সকল পদার্থ দিয়ে, আচ্ছা, সো এইখানে যে তিনটা জিনিস দেখতেছি এগুলো কিন্তু আমাদের MCQর জন্য, সরি MCQ না, ভাইবার জন্য আমি বলতে গেছিলাম, ভাইবার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, সো এখানে আরেকটা জিনিস আমরা দেখে নিই ছোটো করে, সেটা হচ্ছে মূলত আমাদের যে কেমিস্ট্রির ভাইবাগুলো বা এই যে সায়েন্সের ভাইবাগুলো, এগুলো মূলত কিসের উপর ভিত্তি করে হয়? এগুলোই মূলত আমরা এই যে আমরা বইয়ের মধ্যে বিভিন্ন টপিক পড়ি
সেগুলোর মধ্যে যে আমরা লাইক ক নাম্বারের জ্ঞানমূলক কোশ্চেনগুলো করি, এগুলোর উপর ভিত্তি করে তুমি মূলত ভাইবার কোশ্চেন 5 নাম্বার থাকে, অনেক বেশি নাম্বার না। তবে এখানে মূলত লাইক তোমাকে 2-3টা কোশ্চেন, অনেকে টিচারদের ভালো লাগলে লাইক অনেকজন অ্যান্সার পারতেছে, তাদেরকে ম্যাক্সিমাম 5টা, ঠিক আছে, মিনিমাম 1টা। কারণ টিচারদের এত সময় নেই, তোমাকে এত সময় নিয়ে কেন করবে। এবং যারা দেখা গেছে অ্যান্সার দিতে পারতেছে তাদেরকে মূলত কী করে, তাদেরকে মূলত হচ্ছে এই তো 3টা থেকে 5টা কোশ্চেন করে। আর যারা কিছুই পারতেছে না তাদেরকে 1টা করে, 1টা করার পরে 2টা করে, 2টা করার পরে না পারলেও তাদেরকে বসায় দেয়, ঠিক আছে। আর এখানে তোমাকে মিনিমাম 3 নাম্বার এমনিতেই দিয়ে দেয়, কারণ 3-এর নিচে দেয় না সাধারণত, এবং ভালো পারলে তো 5-এ 5 দিতেছেই, ঠিক আছে। সো আমরা 5-এ 5 নেওয়ার চেষ্টা করব, লাইক কিছু না কিছু বলতে চেষ্টা করব। এবং বলার সময় কিন্তু আমাদের টিচাররা এমনি না পড়ালেও টিচাররা কিন্তু জানে, ঠিক আছে। আমাদের ক্লাসের মধ্যে হয়তো বা টিচাররা সেরকমভাবে বুঝাতে পারে নাই, কিন্তু টিচারটা পড়েই তো এখানে আসছে, ঠিক আছে, পড়েই তারা টিচার হতে পারছে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু সেটার কোশ্চেন অ্যান্সার জানে। তো যখন তুমি ভাইবার মধ্যে রিল্যাক্স মোডে তারা এসে তোমাকে কোশ্চেন করবে, কারণ তখন তাদেরকে বোঝানোর কিছু নাই, তোমার যাচাই করতেছে, যেহেতু কোশ্চেন করতেছে, তখন টিচাররা কিন্তু সেই রকমভাবেই কোশ্চেন করবে এবং অ্যান্সারও কিন্তু তাদের মতো করেই চাইবে, অর্থাৎ বইয়ের মতো করে চাইবে বলতে গেলে। সো বইয়ের মতো করে বলতে মানে বুঝায় এটা বলতে পারতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের সেটা খেয়াল রাখতে হবে। এটা শুধুমাত্র কেমিস্ট্রির জন্য না, বায়োলজির জন্য, ফিজিক্সের জন্য এবং ম্যাথের জন্য, লাইক কিছু কিছু রিয়াকশন ইকুয়েশন, কিছু কিছু আমাদের লাইক ফর্মুলাগুলো, এগুলো মনে রাখলেই হবে, ঠিক আছে। 5 নাম্বার, সো এটার জন্য এত ইয়ে নাই, জাস্ট আমরা পড়ার সময় যেগুলো পড়তেছি এগুলোই আমাদের ভাইবা, সেগুলো আমরা ভালো করে পড়লেই আমরা মূলত ভাইবা ভালো রেজাল্ট করতে পারবো। সাইড নোট কাইন্ড অফ। আচ্ছা, সো দেখো এখানে যে সকল পদার্থ নিয়ে রাসায়নিক বিক্রিয়া শুরু করা হয় সেই সকল পদার্থকে বলা হয় বিক্রিয়ক। এটাও কিন্তু আমরা জানি। যে সকল পদার্থ নিয়ে রাসায়নিক বিক্রিয়া শুরু করা হয় সেই সকল পদার্থকে আমরা বিক্রিয়ক বলি, তাই না? এবং বিক্রিয়ার ফলে নতুন ধর্ম বিশিষ্ট যে সকল পদার্থ উৎপন্ন হয় সেই সকল পদার্থকে আমরা উৎপাদক বলি। অর্থাৎ আমরা যদি একটা কেমিক্যাল রিয়াকশন দেখি, লেটস সে Na প্লাস Cl, এটা নিয়ে আমাদের কি হয়ে গেছে, NaCl। সো এই যে এই পাশেরগুলো, এগুলো হচ্ছে আমাদের কি বিক্রিয়ক। নাম থেকেই বুঝতে পারতেছি যারা বিক্রিয়া করে, এবং এটা হচ্ছে আমাদের উৎপাদ, ঠিক আছে। সো দুইটা জিনিস, এটা আমরা ইংলিশটা জেনে রাখবো, এটাকে আমরা প্রোডাক্ট বলি, ঠিক আছে, এটাকে আমরা প্রোডাক্ট বলি। এবং এটা কিন্তু জানা রাখতে হবে, মাঝে মধ্যে বলে দেয় প্রোডাক্ট কি। আর এটা হচ্ছে আমাদের রিয়্যাকট্যান্ট, ঠিক আছে, এটাও জানা রাখতে হবে আমাদের। আমি প্রথম থেকে আমি বলে আসতেছি, আমরা যখন এখন 9-10 যখন আমরা বিভিন্ন লাইক সায়েন্সের বিভিন্ন সাবজেক্টের টপিকগুলো পড়বো, আমরা সেগুলোর অ্যাটলিস্ট নামগুলো ইংলিশে আমরা জেনে রাখবো, কারণ আমাদের জানতে হবে। এবং পরবর্তীতে তো ভার্সিটির মধ্যে আমরা মূলত ইংলিশ নিয়ে পড়াশোনা করি, ইংলিশেই আমাদের লিখতে হয়। তো এখন থেকে আমরা জানবো, বুঝবো, কারণ কোশ্চেনগুলো এরকমভাবেই হবে আর কি, ঠিক আছে। এবং বোর্ডের মধ্যে বিভিন্ন সময় এগুলো কিন্তু চলে আসে, বুঝতে পেরেছি। তো সেগুলো কিন্তু ইগনোর করার কিছু নাই, বইয়ের মধ্যেও এগুলো লেখা থাকে, ঠিক আছে। সবসময় হয়তো বা লেখা থাকে না, তবে পারে নিতে হবে, বুঝতে পেরেছি। দেখো এখানেও কেমিক্যাল রিয়াকশন এবং কেমিক্যাল ইকুয়েশন, সমীকরণের রাসায়নিক বিক্রিয়ার নাম বলে দিতে। আচ্ছা, সো এখন আমরা আগের পড়াই পড়বো, জাস্ট রাসায়নিক বিক্রিয়াকে রাসায়নিক সমীকরণ আকারে লেখার জন্য কতগুলো নিয়ম মানা হয়। সেগুলো হচ্ছে কি, প্রথমেই হচ্ছে বলতেছে, খেয়াল করো প্রথম নাম্বারটা, গণিতে খেয়াল করো, গণিতে যেমন সমীকরণের মাঝে একটা চিহ্ন ব্যবহার করা হয়, তেমনি কোনো বিক্রিয়ার বিক্রিয়ক বাম পাশের উৎপাদ ডান পাশের লেখার তাদের মাঝে আমরা সমান চিহ্ন বা তীর চিহ্ন বসে। এখানে একটা জিনিস, আচ্ছা, সো এই পার্টটা মূলত মাঝে মধ্যে আমাদের গ নাম্বারের মধ্যে দিয়ে দেয়, অনেক কম সময়, কারণ এতগুলো কোশ্চেন করা যায় এখান থেকে। সো মিনিমাম লাইক ম্যাক্সিমাম এইখান থেকে আমাদের 2টা করে, এই চ্যাপ্টার 6 থেকে আমাদের ম্যাক্সিমাম সিকিউ থাকে হচ্ছে 2টা, ঠিক আছে, 8টার মধ্যে 2টা। সো 2টা থাকলে সেখান থেকে মূলত এইটা নিয়ে কোশ্চেন করা হয় না, লাইক বিভিন্ন লাইক টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষার মধ্যে করে ফেলে। তো আমরা জেনে রাখবো, ঠিক আছে। প্রথমেই তো আমাদের যেমন সমীকরণের মাঝে আমরা তীর চিহ্ন এবং সমাচিহ্ন বসাতে পারি, এখানে আমরা সেটা বসাতে পারবো।
মানে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তুমি কিন্তু লাইক এই যে আমি এখানে লিখলাম যে Na প্লাস Cl, ঠিক আছে, এটাকে আমরা দেখাইতেছি NaCl, তাই না? সো এই যে এখানে 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 কিন্তু আমি এটা দেখালাম। সো এইটার মধ্যে কিন্তু আমরা Na প্লাস Cl এটাকে আমরা ইকুয়াল টু NaCl লিখতে পারতাম, কারণ এখানে দুইটা সমান হয়ে গেছে। কিন্তু মাঝে মধ্যে অনেক ধরনের আমরা ইকুয়েশন পরবর্তীতে দেখব যেগুলো কিন্তু আমরা ইকুয়েশন কিন্তু ইকুয়াল থাকে না, তখন কিন্তু আমাদের এইগুলোকে ইকুয়াল করে নিতে হয়, না হলে কিন্তু আমাদের মানে বাম পাশে ডান পাশে ইলেকট্রন সংখ্যাগুলো ম্যাচ না করলে আমরা কিন্তু ইকুয়াল লিখতে পারি। যেহেতু এখানে এটা কোনো সমস্যা নাই, তো আমরা এখানে লিখতে পারছি। সো এটা একটু খেয়াল রাখতে হবে, লাইক ইকুয়াল আমরা সবসময় বসাতে পারবো না, তো আমরা সবসময় চেষ্টা করব এই যে লাইক এরকম তীর চিহ্নটা দেখার জন্য। এবার কিছু কিছু কোশ্চেন আছে আমরা সামনে দেখব, এবং ক্লাস 11-12 আমরা বিভিন্ন কোশ্চেন করবো, ম্যাথামেটিক্যাল কোশ্চেন, সেইগুলো হচ্ছে মূলত ইকুয়াল সাইন দিয়ে দেখাতে হবে, ঠিক আছে? সো তখন আমাদের ইকুয়াল সাইন বলতে বাধ্যতামূলক করলে আমরা তখন এগুলোকে ইকুয়াল করে আমরা দেখাবো, ঠিক আছে, মানে ব্যালেন্স করে কাইন্ড অফ, লাইক দুই দিকে যাতে সমান থাকে। আচ্ছা, কোথায় লিখতেছি খুঁজে পাওয়া যাচ্ছে। আমরা প্রথম লাইন দেখলাম। দ্বিতীয় নাম্বার দেখো, বিক্রিয়ক সমূহ এবং উৎপাদ সমূহকে রাসায়নিক প্রতীক বা সংকেতের মাধ্যমে লেখা হয়, ঠিক আছে? এবার তাহলে এখানে রাসায়নিক প্রতীক এবং সংকেত কাকে বলে এটাও কিন্তু আমরা ক্লাস 9-10-এ পড়ছি, লাইক চ্যাপ্টার মেবি 2-তে এবং 3-তেই আছে, ঠিক আছে? সো এটা একটু পড়ে নিবা কাকে বলে। নোট করার সময় এগুলো কিন্তু তখন তোমার থাকতে হবে, যাতে তোমার পরবর্তীতে তোমার মনে থাকে, বুঝতে পেরেছি? তারপর বিক্রিয়ার একাধিক বিক্রিয়ক থাকে, বিক্রিয়ক সমীকরণে যোগ চিহ্ন দিতে হয়, এবং একাধিক উৎপাদ থাকলে এটার মাধ্যমে আমাদের বিক্রিয়া উৎপাদ সময়ের মধ্যে যোগ চিহ্ন দিতে হয়, ঠিক আছে? আমাদের কিন্তু একাধিক উৎপাদ হয়, বড় বড় ইকুয়েশন যখন দেখি তখন কিন্তু এক থেকে একাধিক প্রকার হয়, বুঝতে পেরেছি? তারপরে দেখো 3 নাম্বার, যে প্রক্রিয়া সমীকরণে বাম পাশে বিভিন্ন মৌলের এবং ডান পাশে একই সমান হয় সেটাকে আমরা এই যে রাসায়নিক সমতাকরণ, এটা কিন্তু আমাদের আসেই। এই তো এরকম দেখো, যেমন প্রথমেই তো আমরা 2H2 এবং O2, আচ্ছা এটা ইকুয়েশন সাধারণত আমরা কী লিখি, কিন্তু আমরা H2 প্লাস O2কে আমরা এইভাবে দেখাই দিই না, H2O। সো এখানে খেয়াল করো, আমাদের যদিও এখানে O2 দিতেছে, এখানে কিন্তু আমরা O দিতেছি না, বুঝছো? এই জিনিসটা খেয়াল রাখ। এই আমি যেটা এতক্ষণ একটু আগেই বলতেছিলাম, আমাদের কিন্তু মাঝে মধ্যে বলে দেয়, আমাদের এই কোশ্চেনে এখানেও কিন্তু বলে, ঠিক আছে? তো বিষয়টাকে আমরা বলবো হচ্ছে রাসায়নিক সমতাকরণ। এটা একটু পড়তে হবে, রাসায়নিক সমতাকরণ, ঠিক আছে? লাইক কেমিক্যাল ব্যালেন্স, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কাইন্ড অফ, যে কোনো কিছুই বলতে। আচ্ছা, সো এটার মধ্যে আমরা বইয়ের এক্সাম্পল দিয়ে দেখি। আমাদের বইয়ের মধ্যে দেয়া আছে কি, আমাদের বইয়ের মধ্যে সাধারণত আমরা কী লিখি, H2 প্লাস O2, এটাকে আমরা H2O, এটা লিখলাম, এখানে কোনো সমস্যা। কিন্তু সমস্যা তখনই হবে যখন আমাদের এটা সমতাকরণ করতে। সমতা করার জন্য আমরা কী করব, একটু পরেই আমরা প্রসেসগুলো পড়ব, জাস্ট আমরা দেখে নিই। প্রথমেই দেখো এখানে H2, এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে, কোনো সমস্যা নেই এটার জন্য কোনো সমস্যা হবে এটার জন্য। সমস্যা হবে এখানে আছে দুইটা O, কিন্তু এদিকে একটা O, তাহলে আরেকটাও কেন? তখন আমরা এটাকে ইকুয়াল করতে গেলে, আমাদের সাথে সমতা করতে গেলে, তাহলে আমাদের বিষয়টা কি হবে, তখন লেটস সে আমরা প্রথমে আগে লিখে নিই, একটু স্পেস দিব তখন, এবং এটাকে আমরা ইকুয়াল লিখতে চাইব H2O। এই স্পেসগুলো দিয়েছি যাতে আমরা মানগুলো লিখতে পারি। খেয়াল করো, এখানে আমাদের দুইটা আছে, এখানে দুইটা সমস্যা, কিন্তু এখানে যে দুইটা, এখানে দুইটা, তো এখানে দুইটা আমি কীভাবে করব, এই 2 দিয়ে গুণ করলেই তো আমাদের এখানে দুইটা হয়েছে। তার মানে এখানে আমাদের এখন 2O হয়ে গেল, তাহলে তো হয়ে যাওয়ার কথা, হয়েছে কি না? দেখো এখন যেহেতু আমি এখানে 2 দিয়ে গুণ করেছি, তার মানে এটার সঙ্গেও 2 দিয়ে গুণ, এবং এটার সঙ্গে তো 2 দিয়ে গুণ 2 আছেই, তাহলে এই যে এখন H2 4টা হয়ে গেল। তখন আমাকে যদি 2টা এখানে বসাই দিই, তাহলে 2 2 4, এখানে 4টা H2 সমস্যা নাই, এবং O2 2টা, ঠিক আছে? তখন আমরা এটাকে আমরা ব্যালেন্স করে ফেললাম। এই যে কাজটা করলাম, এটাই মূলত তুমি তখন ইকুয়াল দিয়ে লিখতে পারবে, আর তার আগে তুমি কিন্তু এইভাবে লিখতে পারতাম, ঠিক আছে? সো এই দুইটা আমাদের পার্থক্য একটু মনে রাখতে হবে।
আচ্ছা, তারপরে তার আগে আমি দেখে নিই আমার রেকর্ড চলছে কি না। আমার এগুলো দেখে নিতে হয়, লাইক আমি জানি না মাঝে মধ্যে এটা হইতেছে কি না। মাঝে মধ্যে আমার ল্যাপটপে বিভিন্ন সমস্যা থাকে তো, so কখন না কখন বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার ফলে তো আমার এতক্ষণ বকবক করলাম, কোনো কথা কাজে দিল না, তাই না? আচ্ছা, সো আমরা এখন একটু এরপরে যাই। সো দেখো, কখনো কখনো বিক্রিয়ার সমতা না করে বিক্রিয়া দেখানো হয়, তখন সমালোচনা না দিয়ে, যেটা আমি বললাম আর কি, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবং দেখো, অনেক সময় বিক্রিয়ক এবং উৎপাদকের ভৌত অবস্থা উল্লেখ করেও রাসায়নিক সমিতি লেখা হয়, ঠিক আছে, আমরা লিখে দিই আর কি। দেখো, যেমন এই তো, যেমন H2 একটা গ্যাস, এই গ্যাসটা লিখে দিলাম জি। O2 একটা গ্যাস, এটাকে আমি জি দিয়ে লিখে দিলাম। এবং যেহেতু H2O একটা পানি হয়ে গেল, এটা লিকুইড, এল লিখে দিলাম। তো এইভাবে লিখে দেওয়া হয় আর কি, ঠিক আছে। এটাও লেখা যায়। দেখো, অনেক সময় বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা উল্লেখ করে রাসায়নিক সময় লেখা যায়। বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা উল্লেখ করার জন্য ডান পাশে আমরা বন্ধনীর মধ্যে প্রকাশ করি। এক্ষেত্রে সলিডের নাম ইংলিশ এস। তো এটা একটু নৈপত্তিকের জন্য মনে রাখবো, ঠিক আছে। লাইক সলিডকে আমরা এস দিয়ে প্রকাশ করব, লিকুইডকে আমরা এল দিয়ে প্রকাশ করব, এবং গ্যাসকে আমরা জি দিয়ে প্রকাশ করব। এটা তো আমাদের কমন, কিন্তু কমন কোনটা না, এটা হচ্ছে জলীয় দ্রবণ। কোনো পদার্থ পানিতে দ্রবীভূত হলে সেই পদার্থকে আমরা জলীয় দ্রবণ বলি। মনে রাখবো, কোনো পদার্থ পানিতে দ্রবীভূত হলে সেই দ্রবণকে আমরা জলীয় দ্রবণ বলি। এবং জলীয় দ্রবণ ইংলিশ নাম যেহেতু অ্যাকুয়াস সলিউশন, এর প্রথম দ্বিতীয় বর্ণ হচ্ছে AQ, ঠিক আছে। অর্থাৎ আমরা AQ লিখবো অ্যাকুয়াস সলিউশনের জায়গায়, এবং জলীয় দ্রবণ কাকে বলে। আচ্ছা, সো এটা লিখে দিলাম আর কি, ঠিক আছে। বিভিন্ন সময় জলীয় দ্রবণ হয় আর কি। আচ্ছা, আমরা পরবর্তীতে এগুলো এই রিয়েকশনের মধ্যে আমরা এগুলো দেখে থাকবো আর কি। তখন যাতে আমরা বুঝতে পারি AQ দিয়ে কী বোঝাচ্ছে বা কেন লিখছে, এটা লেখা যায়, ঠিক আছে। রাসায়নিক সমীকরণের উদ্দেশ্য হচ্ছে কোনো পদার্থ কোন কোন বিক্রিয়া এবং কোন কোন পদার্থ হচ্ছে সেটা দেখানো হয়, ঠিক আছে। অনেক সময় সমতা না করে সেটা দেখানো হতে পারে, কিন্তু আমরা যখন লাগবে তখন সমতা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, লাইক AQ দিয়ে কী বোঝাচ্ছে আর কেনই বা লিখছে, আমরা জানা রাখতে হবে। সো প্রথম, তাহলে তোমাকে যদি একটা কোশ্চেন করা হয় যে আমাদের রাসায়নিক সমীকরণ বা রাসায়নিক সমীকরণ লেখার উদ্দেশ্য কী, রাসায়নিক সমীকরণ লেখার উদ্দেশ্য হচ্ছে সেটাই মূলত রাসায়নিক পরিবর্তন কীভাবে হইতেছে সেটা আমরা হচ্ছে শর্ট ফর্মে দেখাই, তাই না? এটাই হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তনের বা রাসায়নিক বিক্রিয়ার লেখার বা রাসায়নিক ইকুয়েশন মানে সমীকরণ লেখার উদ্দেশ্য, ঠিক আছে। নাহলে তো আমরা বড় করে অনেক কিছু লিখতেছি, কিন্তু এটা শর্ট ফর্মে যাতে আমরা সহজেই বুঝতে পারি, সেটা হচ্ছে আমরা করার জন্য এই শর্ট ফর্মগুলো আমরা মূলত বিভিন্ন রাসায়নিক সংকেতগুলো দিয়ে আমরা মূলত একটা বিক্রিয়া তৈরি করে থাকি। লাস্ট, তবে কোনো বিক্রিয়ায় কতটুকু তাপ উৎপন্ন এবং কতটুকু তাপ শোষণ হবে তা কিন্তু আমরা দেখানোর জন্য সেক্ষেত্রে রাসায়নিক সমতা করতে হবে। আচ্ছা, দেখো এখানে খেয়াল করো, কতটুকু তাপ উৎপন্ন হয়েছে এবং কতটুকু তাপ শোষিত হয়েছে, এটা করার জন্য সবসময় তখন আমাদের ওই এরকম লেখা যাবে না, তখন আমাদের ইকুয়াল করে নিতে হবে, ঠিক আছে। কোশ্চেনের মধ্যে না দেওয়া থাকলে আমরা ইকুয়াল করে নিতে হবে, বুঝতে পেরেছি? এটাই বলতেছে এখানে। এবং এই ভৌত অবস্থা, তখন এটা বিক্রিয়ক এবং উৎপাদন ভৌত অবস্থা তখন লিখতে হবে যখন তাপের কথা বলবে আর কি, ঠিক আছে। সো এই পার্টটা আমরা জাস্ট পড়ে রাখলাম, পরবর্তীতে আমরা কাজে লাগবে। বুঝতে পেরেছি? তাপের সময় তখন আমাদের এগুলো লিখে রাখাতে হবে। সো খেয়াল করো, কঠিন কার্বন উৎপাদক অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপাদন করে। কার্বন একটা হচ্ছে আমরা কঠিন পদার্থ, ঠিক আছে। কঠিন কার্বন অক্সিজেনের সঙ্গে একটা গ্যাস সলিড, এটা যখন CO2 গ্যাস হয়ে যেতেছে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে কঠিন কার্বন বলতে মানে কার্বনের যে আমরা ফর্মগুলো পাই, এগুলো তো আমরা যেমন কোল, কয়লা, ঠিক আছে না, তারপর বিভিন্ন বিভিন্ন যে লাইক বিভিন্ন আমরা ক্রুড অয়েল টোয়েল পাই, সেগুলোর মধ্যে যেগুলো কার্বন থাকে লাইক ডায়মন্ড, এগুলো তো কার্বন দিয়ে তৈরি, তাই না? তো ডায়মন্ড হচ্ছে সলিড ফর্ম আর কার্বন। তো এই যে বিভিন্ন কার্বনের সলিড ফর্ম থাকতেছে, এগুলো কিন্তু আমরা মূলত বিভিন্নভাবে অক্সিজেনের সঙ্গে মিশাই তো আমরা কার্বন ডাইঅক্সাইড। লাইক ধরো যে আমরা হচ্ছে উড অর্থাৎ কাঠ, তো কাঠের মধ্যেও কাঠও তো দেখা গেছে একটা কার্বনের পদার্থ, তাই না? আমরা জানি কি, আমরা কিন্তু জানার কথা, লাইক আমাদের ফর্ম, আমাদের বডির বিভিন্ন পার্টের মধ্যেই তো কার্বন টার্বন সবই আছে। সো কার্বন আমরা এগুলোই তো আমাদের মূলত সলিড ফর্ম, ঠিক আছে। তো কার্বনকে সলিড ফর্ম আবার কি, এটা মূলত তুমি যদি বুঝতে চাও তখন কিন্তু আবার ঝামেলা হবে। আচ্ছা, এখন আমরা পড়তেছি, আমরা কিন্তু পরবর্তীতে এটাও দেখবো যে কার্বন ডাইঅক্সাইড এই যেটা গ্যাস, আমরা গ্যাস হিসেবে বেশি নিই, এটাও কিন্তু তুমি কিন্তু সলিড ফর্মে দেখতে পারবা, তাই না? আমরা একটা ভিডিও দেখছিলাম নাইল রেডের বা নাইল ব্লুতে আছে মূলত।
সো নাইল রেডের যে ইউটিউবের মধ্যে ভিডিওগুলো আছে তখন তুমি দেখবা যে কীভাবে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে সলিডে রূপান্তর করে দিচ্ছে। বিভিন্ন প্রেশার টেশার চেঞ্জ করলেই মূলত বিভিন্ন ফর্ম চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, আমরা এখন যেগুলোই পড়তেছি সেগুলো মূলত নর্মাল এসটিপির মধ্যে, তাই না? এসটিপি ফুল ফর্ম কি পারা দরকার, মনে রাখবা। এসটিপি স্ট্যান্ডার্ড স্ট্যাটুস্টেড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। ঠিক আছে, বেশি তাড়াতাড়ি বলতে গিয়ে বলি। আচ্ছা, সো কার্বন এবং অক্সিজেন এই দুইটাই মূলত আমাদের হচ্ছে যখন সলিড কার্বন এবং গ্যাস এটা কার্বন ডাইঅক্সাইড। বুঝতে পেরেছি। সো এখানে একটু ফর্মগুলো একটু মনে রাখবেন নৈবেদ্যিকের জন্য। এখানে যেগুলো বলতেছে লাইক কার্বন সলিড ফর্ম বিক্রিয়া করে, তোমাকে কোশ্চেনে মনে নৈবেদ্যিকের মধ্যে বলে দিতে পারে যে কার্বনের কোন ফর্ম কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, তখন সলিড ফর্ম। ঠিক আছে, আচ্ছা। সো কঠিন ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইড এবং তরল পানি। ঠিক আছে, ক্যালসিয়াম ক্লোরাইড অ্যাকোয়াস সলিউশন। এই যে ক্যালসিয়াম ক্লোরাইড একটা অ্যাকোয়াস সলিউশন মানে কি, এই যে ক্যালসিয়াম ক্লোরাইডটা আছে এটা মূলত হচ্ছে পানির সঙ্গে মিশে আছে। ঠিক আছে, এই জন্য এটাকে আমরা অ্যাকোয়াস সলিউশন। এই যে জলীয় দ্রবণ কাকে বলে? জলীয় দ্রবণ কোনো পদার্থ পানিতে দ্রবীভূত থাকলে সেটাকে আমরা জলীয় দ্রবণ বলি। অ্যাকোয়াস সলিউশন যেটাকেই বলে। ঠিক আছে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অ্যাকোয়াস সলিউশন কাকে বলে? লাইক কোনো কিছু যখন পানির সঙ্গে মিশিয়ে থাকে বা দ্রবীভূত থাকে সেটাকে আমরা অ্যাকোয়াস সলিউশন বলব। অ্যাকোয়া মানে হচ্ছে পানি। কোনো কোনো রাসায়নিক বিক্রিয়ায় তাপ প্রয়োগে সংঘটিত হলে সেগুলো তীরের উপর একটা ডেল্টা চিহ্ন দিতে হবে। ঠিক আছে, এই চিহ্নটার নাম কি? ডেল্টা। যেমন কঠিন ম্যাগনেসিয়াম নাইট্রেট তাপ প্রয়োগ করলে ম্যাগনেসিয়াম অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এবং গ্যাস এবং অক্সিজেন গ্যাস তৈরি করে। ঠিক আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো এই যে এটা দেয়া মানে কি, এটার মধ্যে তাপ প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, তাপ প্রয়োগ করা হয়েছে, এটাকে আমরা ডেল্টা দিয়ে আমরা দেখাই দিলাম। আচ্ছা, সো খেয়াল করো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা মাঝে মধ্যে আমাদের সি নাম্বারে দিয়ে দেয় বা বি নাম্বারেও দিতে পারে অনেক সময়। ঠিক আছে, রাসায়নিক সমীকরণের সমতাকরণ, কীভাবে আমরা সমীকরণ সমতাকরণ করব আমরা একটু আগে দেখাই এসেছি। এখানে জাস্ট এই তো যেভাবে আমরা H2 সমীকরণ করছি সমতাকরণ, এখানে আমরা সেটাই দেখব। ঠিক আছে, দেখো খেয়াল করো এই যে এখানে খেয়াল করো, এটা থেকে আমরা দেখে নিই এখানে এমজি আছে দুইটা, এখানে সরি একটা, এখানে এমজি আছে একটা, এখানে ক্লোরিন আছে একটা, কিন্তু এখানে ক্লোরিন দুইটা হয়ে গেছে। আর হাইড্রোজেন আছে একটা, এখানে দুইটা হয়ে গেছে। সো এইটা করলে আমাদের কি করতে হবে দেখি, আমরা দেখি করতে পারি কিনা। খেয়াল করো আমাদের ম্যাগনেসিয়াম প্লাস HCl এইটা দেওয়া আছে। সো এটা যখন আমরা লিখবো তখন আমরা MgCl2 লিখি, তাই না? MgCl2 প্লাস হচ্ছে H2, এই যেটা লিখলাম এটা হচ্ছে আমাদের নর্মাল বিক্রিয়া। তো এটা যখন আমরা সমীকরণ সমতা করব তখন আমরা কীভাবে লিখব? ঠিক আছে, সমতা করাটা কিন্তু অনেক ইজি, এবং এটা মনে রাখলে তখন তোমার এরকম কনফিউজ হতে পারে মাঝে মধ্যে যে এখানে H2 হবে নাকি খালি H হবে, Cl2 হবে নাকি খালি Cl হবে, তখন আমরা যেতে পারবো আর কি। ঠিক আছে, সমতা করা তখন এই জন্য এটা একটা বেনিফিট কাইন্ড অফ আমার কাছে। সো দেখো আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা হচ্ছে Mg প্লাস একটু গ্যাপ দিয়ে আমরা HCl, এইখানে আমরা MgCl2 যেটা থাকে সেটাই আমরা লিখব H2। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল লিখেছি, সেটা হচ্ছে আমরা যেহেতু এখন ইকুয়াল করে দিতেছি তো আমরা ডাইরেক্ট ইকুয়াল লিখে দিই। এখন আমরা কি করব, এখানে Mg আছে একটা, এখানে Mg আছে একটা, সমস্যা। এখানে Cl আছে দুইটা, এখানে একটা, এখন এটাকে আমি 2 লিখে দিই, তাহলে দুইটা Cl হয়ে গেল, দুইটা Cl। এখন H দুইটা, তাহলে কি হয়ে গেছে? না। তখন আমাকে এখন খেয়াল করতে হবে, এই যে এখানে দুইটা লিখে দিলাম, এখানে একটা, এখানে দুইটা, কিন্তু এখানে H তাহলে দেখো তো আর কিছু চেঞ্জ করতে হবে না, আর কিছু চেঞ্জ করতে হবে। আমরা যদি এটাই দেখে নিই, দেখো উদাহরণ এটা দিয়ে আমাদের তখন লাস্টের আমাদের দেখাই দিলাম এই যে জাস্ট দুইটা অ্যাড করছে, তাই না? বইয়ের মধ্যে আমরা দেখতে পারতেছি। আচ্ছা, সো এটাই আমি এখন করবো আর কি, বুঝতে পেরেছি সমীকরণের পদ্ধতি। সো এখানে এটাই এতক্ষণ ধরে এটাই বলবে আর কি তোমাকে। আমি যদি দেখে নিই, হ্যাঁ দেখো উদাহরণ খেয়াল করো। সো এখানে জাস্ট ওই কথাগুলোই বলবে, আমি তো তোমাকে দেখাই দিলাম, তো এখন জাস্ট আমরা পড়ে নিই আর কি। ঠিক আছে, কারণ সমস্যা হওয়ার কোনো কারণ নেই, তাই না?
আমরা চেক করে নিব। দেখো তখন আমরা লাস্টে যদি চেক করি, তো এখানে আমাদের এমজি ছিল হচ্ছে একটা, এখানে একটা, এখানে একটা আছে, ঠিক আছে। এখানে Cl2 আছে দুইটা, এখানে দুইটা Cl2 হয়ে গেল। এখানে H2 আছে দুইটা, এখানে 2H দিয়ে দিলাম, তাহলে এটাও হয়ে গেল। বুঝতে পারছি? এখানে যদি আবার যদি কিছু কম বাড়ে যেত, তখন আমরা সেটাকে আবার ব্যালেন্স করার চেষ্টা করতাম, এইভাবে আর কি। সো এগুলোর জন্য সহজ, কিন্তু কিছু কিছু বড় বড় রিয়াকশন আছে সেগুলো একটু কঠিন আর কি, ঠিক আছে। তো আমাদের বর্তমানে সহজগুলোই দিবে আর কি, ঠিক আছে। সো কঠিনগুলো দিবে না, সো এটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা, টাইম কতটুকু হলো? 10টা সময়, খেয়াল করো। সো এখানে সেটাই বলছে, আমরা পড়ে নেই। রাসায়নিক বিক্রিয়ার সংক্ষিপ্ত রূপে রাসায়নিক সমীকরণ সাহায্যে প্রকাশ করা হয়। যেহেতু রাসায়নিক বিক্রিয়াতে বিক্রিয়ক এবং উৎপাদ ভরের সংরক্ষণ সূত্র মেনে চলে, তাই বিক্রিয়ার সমীকরণকে বিক্রিয়ক পদার্থের বিভিন্ন মৌলের পরমাণুর সংখ্যা উৎপাদ পদার্থের বিভিন্ন সমান থাকে, ঠিক আছে। রাসায়নিক সমীকরণের তীর চিহ্ন ও সমান চিহ্ন। আচ্ছা, এখানে একটা খেয়াল করো, এখানে একটা কথা বলেছে, সেটা কি বলছে? এখানে বলতেছে ভরের উৎপাদ ভরের সংরক্ষণ সূত্র, ঠিক আছে। ভরের সংরক্ষণ সূত্র বলতে এটাই বোঝাবে, সহজ কথা যদি বলি, মানে যতটুকু ভর আগে ছিল পরবর্তীতে সেটা ততটুকু ভরই থাকবে, এটাই মূলত বলতে গেছে আর কি, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি মূলত বিক্রিয়া করি, বিক্রিয়া করার পরে ধরো যে আগে আমরা 2 গ্রাম বিক্রিয়া করছি, আমাদের অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের সেই 2 গ্রামই থাকার কথা, অন্য ফর্মে থাকবে, তবে এটাই থাকবে, ঠিক আছে। ভাষার বাংলা এটা আর কি। তবে এটা একটা ভালো একটা ডেফিনেশন, মূলত 1-2 নাম্বারে পাবা। তো এইটা একটু লিখে নিও, মাঝে মধ্যে যদি অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন আসে, মাঝে মধ্যে এটা ক নাম্বারে দিয়ে দিতে পারে বা খ নাম্বারেও দিয়ে দিতে পারে, ঠিক আছে। তো এটা খ নাম্বারের উপযোগী করে লাইক ব্যাখ্যা করে লিখবা, না পারলে পরে আমাকে জিজ্ঞেস করো, আমি সেটা দেখাই দেবো, ঠিক আছে। পারার কথা বা গাইডের মধ্যে পাওয়া যাবে। আচ্ছা, সো তীর চিহ্ন বা সমান চিহ্নের ডান পাশে মৌলের যেই কয়টি পরমাণু থাকে সেই পরমাণু সমান করে বুঝে থাকি, ঠিক আছে। যেমন দেখো ম্যাগনেসিয়াম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বিক্রিয়া করলে ব্যবহার করে আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস পাই, সত্য কাজে বিক্রিয়াটাই সঠিক, ঠিক আছে। এটা আমরা লিখতে পারি, সমস্যা নাই, কিন্তু দুই পাশে হাইড্রোজেন এবং ক্লোরিনের সংখ্যা সমান না, তাই সমতাকরণ হয় না, ঠিক আছে। এটা যখন আমাদের চাইবে কোশ্চেনের মধ্যে বা এমনি বিভিন্ন ম্যাথের মধ্যে, তখন আমাদের সেটা করতে হবে। তো সমতাকরণের পদ্ধতি কি, আমরা যেটা করলাম এটা কিন্তু আগেও করছি সমতাকরণগুলো, এখনও তোমাকে দেখা দিচ্ছি, তো এটা পারার কথা, ঠিক আছে। বিভিন্ন মৌলের পরমাণু সংখ্যা সমান করার জন্য বিক্রিয়ক এবং উৎপাদের সংকেতের সামনে প্রয়োজনীয় সংখ্যা যেমন 1, 2, 3 গুণ করতে হবে এবং পরমাণু সংখ্যা সমান করার চেষ্টা করতে হবে। সেগুলো নিচে কিছু কৌশল আছে। প্রথমে বিক্রিয়ক এবং উৎপাদের সঠিক সংকেত লিখে বিক্রিয়ক সমীকরণ লেখা, ঠিক আছে। আমি যেটা আগের পেজে করেছিলাম, প্রথমেই আমরা হচ্ছে বিক্রিয়ক সমীকরণটা লিখলাম, ঠিক আছে। তারপরে সেটাকে আমরা হচ্ছে ইকুয়াল দিয়ে করলাম। নেক্সট, সমীকরণের সমাধান না থাকলে বিভিন্ন বিক্রিয়ক এবং সংখ্যা দিয়ে গুণ করে তীর চিহ্ন সমানুপাত করব এবং প্রথমে যৌগিক অণুতে বিদ্যমান পরমাণুর সংখ্যা সমান করতে হবে, পরে হচ্ছে মৌলিক অণুতে বিদ্যমান। আচ্ছা, প্রথমে আমরা যেটা করছিলাম হচ্ছে Cl2 তে আমরা করে দিয়েছিলাম, যেহেতু এটা যৌগ ছিল। তারপর আমরা মৌলগুলো হচ্ছে যে Mg পরে দেখছি, ঠিক আছে। সো এটাই আর কি মূলত, যেটা পারলে করলেই হয়। যেহেতু আমরা যৌগিকগুলো করলে ইজি হবে, আগে মিলাতে হবে যৌগিকগুলো, সেই জন্য আমরা হচ্ছে মৌলিকগুলোতে একটা থাকে, ঠিক আছে না। মৌলিকগুলোর মধ্যে তো বেশি সমস্যা হবে না, কিন্তু যৌগিকগুলোর মধ্যে সমস্যা, এই জন্য মূলত আমরা আগে যৌগিকগুলো দিয়ে করবো, ঠিক আছে। সমীকরণে উভয় পাশে প্রত্যেকটি মৌলের পরমাণুর সংখ্যা সমতা হলে ওই সমীকরণে আমরা সমীকরণের সমতা হয়েছে বলে আমরা বিবেচনা করব। দেখ এখানে দিয়ে দিছে, এখানে সেগুলোই বলছে, তো আমি জাস্ট বাড়াইনার কথা। উদাহরণ 2 খেয়াল করো। এখানে হচ্ছে Na2 সোডিয়াম কার্বনেট, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, NaCl সোডিয়াম ক্লোরাইড, H2O পানি এবং CO2 কার্বন ডাইঅক্সাইড। এখন খেয়াল করো, এখানের মধ্যে আমরা প্রথমেই Na দেখো 2টা, কিন্তু এখানে একটা, তাহলে এখানে অবশ্যই 2 দিয়ে দিব। তাহলে 2 দিয়ে দিলে এখানে Na দুইটা মিলে গেছে। তারপরে কার্বন এখানে একটা সমস্যা নেই। অক্সিজেন এখানে 3টা, এখানে দেখো 2 আর 1 3, সমস্যা নাই, 2টা কিন্তু মিলে গেছে। অক্সিজেন এখানেও আছে, এখানে, এই জন্য আমরা 2টা দেখব, ঠিক আছে। 2টাই যেহেতু 3টা সমস্যা নেই। H আছে এখানে একটা, তো H এখানে 2টা, তো এখানে যদি আমি 2 দিয়ে দিই, তাহলে H দুইটা মিলে গেল। এখন দেখো 2টা ক্লোরিন হয়ে গেছিলো, এখানে 2টা ক্লোরিন হয়ে গেছিলো, সবটা আলটিমেটলি মিলে গেছে। তো আমাদের লাস্ট ফর্মে কি আছে দেখো, এটা আমরা এই যে 2 করছি, 2 দিছি এবং এটা 2, বাকিগুলো কিন্তু সেম।
তো বুঝতে পারছি, এটা আমরা জাস্ট দেখে নিব। আচ্ছা, সো উদাহরণ 3-এর মধ্যে সেম, আমরা দেখো Al2 দুইটা, O3, আচ্ছা এখানে HCl, তো এখানে দেখো 2Al2, তো এখানে দুইটা আছে, সমস্যা নেই। আচ্ছা, প্রথমে এরকম ছিল আর কি Al2, সো প্রথমে এখানে কি করলাম, আমরা 2 দিয়ে দিলাম। এখন ক্লোরিন 3 আর 2, 3 দুগুণে 6 হয়ে গেল। তো এখানে 6 হয়ে গেলে এখানে মূলত তাহলে 6 দিতে হবে ক্লোরিন, তাই না? 6Cl করে দিলাম, 6টা ক্লোরিন হয়ে গেল। এখন দেখো H2 হচ্ছে 2টা, কিন্তু এখানে হচ্ছে, আচ্ছা ক্লোরিনের কাজ আমরা শেষ করলাম, তাই না? ক্লোরিন দুই দিকেই মিলাই দিলাম। এখন দেখি, এখন এটার কাজ শেষ, এখন এটার কাজ দেখি। এইখানে H2 আছে হচ্ছে 2টা, তাই না? কিন্তু এখানে আমরা এখন H6 করে দিছি, তার মানে এখানে আমাকে 3 দিয়ে দিতে হবে না? 3 দিয়ে দিলে তো আমাদের এটা 6 হয়ে গেল, 3 দুগুণে 6, তো 6টা আমাদের মিলে গেল। আর দেখো অক্সিজেন আছে এখানে 3 একে 3, তো এখানে 3টা, তো দেখছো এটা মিলে গেছে। তো আমরা কি করলাম, এই তো 6 বসালাম, কারণ আমরা এখানে 2 দিয়ে দিয়েছিলাম, 2 দিয়ে দিলে এটা 6 হয়ে গেল, এখানে 6 বসাই দিলাম, বাকিগুলো মিলে গেল। ঠিক আছে, আর 3 বসেছি, 3টা জিনিস। সো এগুলো কিন্তু পারতে হবে। আমি আশা করছি বুঝাতে পারছি কীভাবে করছি। জাস্ট পরমাণু সংখ্যাগুলো দুই পাশে মিলছে কি না এটা আমরা চেক করলেই আমরা কিন্তু পারে গেছি। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে একটু গুরুত্বপূর্ণ, এতটুকু যতক্ষণ করলাম এটা মূলত একটা সৃজনশীলের জন্য, বা অন্য পার্ট করলে ওইটা 2টা সৃজনশীল। এইখানে এখন যেটা করব সেটা মূলত আমাদের হচ্ছে একটা নতুন সৃজনশীল চলে আসবে। ঠিক আছে, এই যে এই পার্ট, এটা আমরা পার্ট 2 বলতে পারি, এই বইয়ের এটা আমরা পার্ট 2 বলতে পারি। এই পার্ট 2তে, এই বইয়ের পার্ট 2 এর মধ্যে আমরা মূলত এগুলো দেখব। আচ্ছা, আমার মনে হয় ক্লাসটা এখানে পর্যন্ত শেষ করে দিলেই তোমার ইজি হবে আর কি। ঠিক আছে, জাস্ট যাতে চাপ বেশি না পড়ে আর কি। ঠিক আছে, সো এই ক্লাসটা এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসের মধ্যে মূলত স্টোইকিওমেট্রিক ম্যাথগুলো করব এবং লিমিটিং বিক্রিয়াগুলো শুরু করব। এই জন্যই আমার মনে হচ্ছিলাম যখন লিখছিলাম যে মেবি এখানে আরেকটা ক্লাস লাগতে পারে, সো এই আর কি। ঠিক আছে, লেকচার 4, আচ্ছা আমরা লেকচার 5-এ শেষ করার চেষ্টা করব। মেবি লেকচার 6 লাগতে পারে, আমি পড়ার উপর ডিপেন্ড করবে আর কি কতটুকু লাগতে পারে আর কি। ঠিক আছে, যেহেতু আমাদের সৃজনশীল আছে, আর হয়তো 2টা লেকচার লাগতে পারে। আচ্ছা, সো আজকে এই পর্যন্তই আর কি। গুড ডে।